আসসালামু আলাইকুম। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত ক্ষমতায় গেলে অবিশ্বাস্য যা করতে চায় সৌদি ও আমিরাত। কঠিন চ্যালেঞ্জের মুখে শেষবারের মতো যে অনুরোধ করলেন ফখরুল। ডাকসু বিতর্কে অংশ নেবেন কি তারেক রহমান? এবার বিস্তারিত। দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন বলেছেন, কয়েকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র জামাতকে ক্ষমতায় আনতে অর্থ সাহায্য দিচ্ছে। এই ধরনের মন্তব্যের পর বিশ্লেষকরা বলেছেন, ইনকিলাব সম্পাদক মূলত সৌদি আরব ও আরব আমিরাতের দিকে ইঙ্গিত দিয়েছেন। দুটি দেশের সঙ্গেই এই মুহূর্তে জামাতের দুর্দান্ত সম্পর্ক চলছে। জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করবে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। তারা আরও বলেন, কেবল জামাত ক্ষমতায় গেলেই বাংলাদেশের উন্নয়নে কাজ করবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ দুটি। মূলত ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন একথাই তার বক্তব্যে তুলে ধরেছেন। ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত সম্পর্কের কারণে সৌদি ও আরব আমিরাত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নেয়ার সম্ভাবনা আছে বলেও মনে করছে বিশ্লেষকরা। ইনকিলাব সম্পাদক আরও বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে হলে প্রকাশ্যে পর্দার আড়ালে যা করা দরকার জামাত তাই করছে। প্রশাসন, নির্বাচন কমিশন থেকে শুরু করে ভোটারদের অর্থ কথা যেখানে যা প্রয়োজন সেভাবে নিজেদের পক্ষে টানছে। তিনি বলেন, ৪০ বছর ধরেই ইনকিলাবের সম্পাদক হিসেবে কাজ করছি। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সংগঠন জমিয়াতুল মোদাররেসিনের সভাপতি হিসেবে কাজ করছি অনেক বছর ধরে। পেশাগত কারণে ঢাকায় কর্মরত বিদেশি অনেক কূটনীতিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের সঙ্গে সবসময় উঠা বসা আছে। তিনি জানান, সেই সুবাদে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সব ধরনের কর্মকাণ্ডের খোঁজ খবর পাই। বিভিন্ন মানুষের দেয়া তথ্যে জানতে পারি নির্বাচনে বিজয়ী হতে জামাত কিভাবে সর্বাত্মক চতুর্মুখী প্রচেষ্টা চালাচ্ছে। এএমএম বাহাউদ্দিন বিশেষ নিবন্ধে বলেন, শুনেছে ঢাকা ১৭ আসনে তারেক রহমানকে পরাজিত করতে জামাত মহাপরিকল্পনা গ্রহণ করেছে। দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং বিপুল অর্থ ব্যয় করছেন। ওই আসনের বিপুল সংখ্যক ভোটার বস্তির বাসিন্দা। আর্থিকভাবে দুর্বল বস্তিবাসীদের জামায়াত নানাভাবে আর্থিক সহায়তা করছে, অথচ বিএনপি প্রার্থী তারেক রহমানের পক্ষে তেমন কিছুই করা হচ্ছে না। আর্থিকভাবে দুর্বল বস্তিবাসীদের ভোট টাকার বিনিময়ে প্রতিপক্ষের বাক্সে যাওয়া ঠেকানোর কি কোনো উদ্যোগ বিএনপি চেয়ারম্যানের পক্ষে নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়েছেন? তিনি বলেন, এবারের নির্বাচনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ প্রভাবশালী দেশগুলো সরাসরি নজর রাখছে। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ দেখলে সেটি বোঝা যায়। আবার একাধিক শক্তিশালী মুসলিম দেশ এবার জামাতকে আর্থিক সহায়তা সহ বুদ্ধি পরামর্শ দিচ্ছে। সেই জামাতকে নির্বাচনে মোকাবিলা করতে হচ্ছে বিএনপিকে। বিএনপির বাইরের কোনো শক্তি তেমন নেই, দেশের ভোটারই হচ্ছে বিএনপির শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি। তার আসনে জামাতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন শক্তিশালী অবস্থান তৈরি করায় এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনালোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি। বিএনপির এই শীর্ষ নেতার এমন বিদায়ী বার্তার পর ঠাকুরগাঁও সহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন। মির্জা ফখরুল ইসলাম বার্তায় নিজেকে আপনাদের সেবক হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছে। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আহ্বানে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনী মাঠের সমীকরণ কি দাঁড়ায় তা দেখার জন্য এখন অপেক্ষা ভোটের দিন পর্যন্ত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের জন্য সবচেয়ে কার্যকর নীতিমালা কি হতে পারে সে বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া দরকার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য। পোস্টে তিনি আরও বলেন, নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামাত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন ধারা তুলে ধরছে। সহিংসতার বিপরীতে কল্যাণমুখী রাজনীতির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান লেখেন, মানুষ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। তার এই পোস্ট শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম মন্তব্য করেন, ডাকসু এটি আয়োজন করতে আগ্রহী, তবে কী ধরনের কাঠামো বা ফরম্যাটে এই বিতর্ক অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে জামাত আমিরের পোস্টে কোনো বিস্তারিত উল্লেখ নেই। এ নিয়ে এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কলকাতার পার্ক সার্কাস সাতমাথার মোড়ে 3 নম্বর সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রটি ঢেলে সাজানো হয়েছে। এদিকে যেমন পাঠক পাঠিকা ও গ্রন্থাগার কর্মীদের সুবিধার জন্য একাধিক কর্নার খোলা হয়েছে, ঠিক তেমনি এই গ্রন্থাগারের বাইরে একটি নতুন ডিজিটাল সাইনবোর্ড লাগানো হয়েছে। ভারতের শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 5 দিন ওই গ্রন্থাগার পাঠকদের জন্য খোলা থাকে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গ্রন্থাগারের ভেতর নির্দিষ্ট আসনে বসে নিজেদের পছন্দের বই সংগ্রহ করে তা পড়তে পারেন পাঠকরা। পাশাপাশি গবেষণা বা অন্য যে কোনো প্রয়োজনে নির্দিষ্ট বইয়ের অংশ বিশেষ ফটোকপি করেও দেওয়ার ব্যবস্থা রয়েছে গ্রন্থাগারটিতে। বাংলাদেশ গ্রন্থাগারে বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 20,000। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিবের দায়িত্ব নিয়ে আসার পরই এই দিকটিতে মন দেন তারেক চয়ন, যার মধ্যে অন্যতম বিভিন্ন শ্রেণীর বইয়ের সম্ভারকে ক্যাটাগরিতে ভাগ করে দেয়া। শিশুদের জন্য কর্নার, বাংলাদেশ কর্নার, রবীন্দ্র নজরুল কর্নার, তবে এর সবটাই এখনও পর্যন্ত অ্যানালগ পদ্ধতিতে করা হয়েছে। ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজেশন করার উপরে জোর দিতে চান প্রেস সচিব। গ্রন্থাগারটি আরও আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত বেশ কিছু বইয়ের অন্তর্ভুক্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল খালেদা জিয়ার নেতৃত্ব, উন্নয়ন ও কৌশল; 2 বেগম খালেদা জিয়া, হার লাইফ হার স্টোরি; 3 বেগম খালেদা জিয়া, জীবন ও সংগ্রাম; 4 খালেদা; 5 বেগম খালেদা জিয়া, আপোষহীন দেশনেত্রীর প্রতিকৃতি; 6 রাজবন্দির জবানবন্দি, আওয়ামী লীগ শাসনামলে প্রথম সংস্করণ বাজেয়াপ্ত; 7 প্রেসিডেন্ট জিয়া, রাজনৈতিক জীবনী; 8 জিয়াউর রহমান, দর্শন ও বিপ্লব প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থানের বই রাখা হবে কিনা এমন একটি প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গার মানুষ ও পাঠক কী চায় তার উপরে গুরুত্ব দিয়েছি। তাদের প্রথম পছন্দ হচ্ছে বেগম খালেদা জিয়াকে জানা এবং পড়া। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে। তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানায়, কিন্তু আইসিসি সেই দাবি নাকচ করে দেয়। ফলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানও শক্ত অবস্থান নেয়। পাকিস্তান সরকার ঘোষণা করে যে তারা টি-20 বিশ্বকাপে অংশ নেবে, কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে বিরাট তোলপাড় ফেলে দিয়েছে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কোটি কোটি ডলারের লোকসান হবে, ব্রডকাস্টার ও স্পন্সরদের বাজার ধসে পড়বে। এই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে ফিরিয়ে আনা হলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করে এই সিদ্ধান্ত জানিয়েছে, যাতে আইনি জটিলতা এড়ানো যায়। সরকার যখন সরাসরি জড়িয়ে পড়ে তখন আইসিসির করার কিছু থাকে না। তিনি পাকিস্তানের এই পদক্ষেপের প্রশংসা করে আরও বলেন, পাকিস্তান ঠিক কাজ করেছে, এটা বিলিয়ন ডলারের ব্রডকাস্ট মার্কেট। ভারত পাক ম্যাচ না হলে এই বাজার মিলিয়নে নেমে আসবে। আইসিসি 100 থেকে 150টি দেশকে ফান্ডিং দেয়। $3 বিলিয়ন বাজার 1 বিলিয়নে নামলে সবার ফান্ডিংয়ে টান পড়বে।
রশিদ লতিফের মতে বাংলাদেশের সঙ্গে যে অবিচার হয়েছে তা স্বীকার করে তাদের বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে, না হলে আইসিসির উপর বড় ধাক্কা লাগবে। তিনি বলেন, এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে, না খেললে আইসিসির উপর অবশ্যই এর বড় প্রভাব পড়বে। বর্তমানে আইসিসি মূলত বিসিসিআই এর লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিভাবে পরিচালনা করতে হয়। তিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এখন আলোচনার টেবিলে আসতে হবে এবং স্বীকার করতে হবে যে বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যে কোনো সময় তেহরানে মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রতিবেশীরা। সেখান থেকে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার উদ্যোগ নেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আলোচনা শুরু করার পর গলতে শুরু করেছে কূটনৈতিক সম্পর্কের বরফ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গত জানুয়ারিতে ইরানের সহিংস বিক্ষোভ ও কঠোর দমনপীড়নের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে পৌঁছায়। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে এক পর্যায়ে হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। এজন্য তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জড়ো করেছেন। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। হামলা হলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে সংঘাত এড়াতে মধ্যস্থতার উপায় খুঁজছিল আঙ্কারা। এরই মধ্যে সম্প্রতি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দেখা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তখন ফিদান ইরানে হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে সহায়তার আশ্বাস দেন। এরপর আঞ্চলিক সংঘাত এড়াতে তৎপরতা শুরু করেন এরদোয়ান। তিনি ট্রাম্পকে ফোন করে উভয় দেশের নেতাদের মধ্যে টেলিকনফারেন্সেরও ব্যবস্থা করেন। এবার আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। স্পষ্ট ধারণা না দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য বেশ কিছু বিষয় সামনে আনা হয়েছে। এগুলো নিয়ে কাজ চলছে। শিগগিরই সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করছি। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে তুলে দেব না। এ ধরনের গুঞ্জন স্রেফ গুজব। তেহরান কখনোই ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা বা চুক্তি করবে না। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।